সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেটাল এক্সট্রাকশন, ধাতু নিষ্কাশন। এর আগে খনিজ, আকরিক এবং খনিজগুলো কোথায় পাওয়া যায়, আকরিক খনিজের মধ্যে পার্থক্য কী, এ সম্বন্ধে আলোচনা করেছি। পারতপক্ষে ওই ভিডিওগুলো দেখে নিলে তোমাদের এই আলোচনাটা তোমাদের জন্য সুবিধা হবে। তো আজকে যে বিষয়টা আলোচনা করতেছি সেটা বললাম আগেই, ধাতু নিষ্কাশন, মেটাল এক্সট্রাকশন। তো আগেই বলেছি, আমি আগের ভিডিওতে কথাটা বলা হয়েছে যে ধাতুগুলো যে সমস্ত আকরিক থেকে নিষ্কাশন করার জন্য যে প্রণালী বা পদ্ধতি প্রয়োগ করা হয় ওইটাকেই বলা হচ্ছে ধাতু নিষ্কাশন। ধাতুগুলো, সব ধাতুগুলো একই ধর্মের না, ওদের ধর্মের মধ্যে ভিন্নতা আছে। এই ভিন্নতা দরুন তাদের একই পদ্ধতিতে প্রত্যেকটা ধাতু নিষ্কাশন করা যায় না। যে সমস্ত ধাতু বায়ুর দ্বারা খুব তাড়াতাড়ি জারিত হয় না, অর্থাৎ সেই ধাতুগুলোকে নিষ্ক্রিয় ধাতু বলা হয়, অথচ সেগুলো মূল্যবান ধাতু। সেগুলো যেরকম গোল্ড এবং প্লাটিনিয়াম তার মধ্যে, এবং এরা প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় এবং এগুলো মূল্যবান ধাতু। আবার এমন কতগুলো ধাতু আছে, মেটাল আছে, যেগুলো কম সক্রিয়, বেশি সক্রিয় বা মধ্যম সক্রিয়। সেগুলো বিজারণ প্রণালীতে তাদের অক্সাইড থেকে রূপান্তর করা হয়, তাদের অক্সাইড, কার্বনেট, সালফাইড থেকে। তো এছাড়াও ধাতু নিষ্কাশনের জন্য কতগুলো পদ্ধতি অবলম্বন করা হয়, প্রণালী বা পদ্ধতি। সেই পদ্ধতিগুলো হচ্ছে, সর্বপ্রথমে দেখো তোমরা, চূর্ণ বিচূর্ণ প্রণালী। তারপরে আছে গাড়িকরণ প্রণালী। গাড়িকরণের মধ্যে পড়ে হাইড্রোলাইটিক পদ্ধতি, ফেনা ভাসমান প্রণালী, চৌম্বকীয় পৃথকরণ প্রণালী এবং রাসায়নিক প্রণালী। এবার ওই গাড়িকৃত আকরিককে কিভাবে অক্সাইডে রূপান্তর করা যায় সেই জন্য ভস্মীকরণ, তাপজারণ প্রণালী, এবং এই গাড়িকৃত আকরিককে অক্সাইড থেকে কিভাবে ধাতুতে রূপান্তর করা যায় সেটার জন্য কতগুলো বিজারণ প্রণালী। সেগুলো হলো তড়িৎ বিশ্লেষণ বিজারণ প্রণালী, আর কার্বন বিজারণ প্রণালী এবং স্ববিজারণ প্রণালী। আবার ওই ধাতুকে, এটাকে অধিকাংশ ধাতু অক্সাইড থেকে ধাতু রূপান্তরিত করার পর ওটা খুব বিশুদ্ধ হয় না। ওটাকে বিশোধন করার জন্য, আবার বিশোধনের জন্য কতগুলো প্রণালী প্রয়োগ করতে হয়। তো যাই হোক, প্রথমে আমরা একটা একটা করে খুব সাধারণভাবে আলোচনা করার চেষ্টা করি। যেমন প্রথমটা হচ্ছে চূর্ণ বিচূর্ণ। চূর্ণ বিচূর্ণ কথাটা এরকম যে ভূপৃষ্ঠের অভ্যন্তরে যে আকরিকগুলো আছে সেগুলো বিভিন্ন আকৃতির থাকে, বিভিন্ন আকৃতির শিলাখণ্ডর মতো হয়ে আছে, শিলার মতো শিলাখণ্ড হয়ে আছে। এগুলোকে আমরা উত্তোলন করে আমরা ক্রাশার মেশিন, সেটা ক্রাশার মেশিন দুটা, একটা হলো জো ক্রাশার, একটাকে বলা হচ্ছে বল ক্রাশার। তো জো ক্রাশারের সাহায্যে বড় বড় পিণ্ডগুলোকে অপেক্ষাকৃত একটু ছোট্ট ছোট্ট করা হবে, চূর্ণ, ছোট ছোট চূর্ণ। এখন বল ক্রাশের সাহায্যে এগুলো ছোট চূর্ণগুলো মিহি আকারে সূক্ষ্ম দানাদার পাউডার বা মিহি দানা বল ক্রাশের দ্বারা করা হবে। তাহলে খনি থেকে শিলাখণ্ড কিন্তু আকরিকগুলোকে, বড় বড় পিণ্ডগুলোকে সংগ্রহ করার পর এইগুলোকে ক্রাশার মেশিনের সাহায্যে যথাক্রমে ছোট ছোট পিণ্ড, তারপরে বল ক্রাশার মধ্যে মিহি চূর্ণতে রূপান্তর করা হয়। এইগুলো চূর্ণ, এই প্রণালীটা বলা হচ্ছে চূর্ণ বিচূর্ণ প্রণালী। বোঝা যাচ্ছে যে আমরা খনি থেকে তুলে বড় বড় পিণ্ড আছে ওগুলোকে ছোট ছোট পিণ্ডতে রূপান্তর করব, সেটা হলো চূর্ণ বিচূর্ণ প্রণালী। এবং সেটা দুটো মেশিন আছে, জো ক্রাশার এবং বল ক্রাশার। জো ক্রাশার বড় পিণ্ডগুলোকে অপেক্ষিত ছোট, আর বল ক্রাশার দিয়ে ছোট ছোট ওই পিণ্ডগুলোকে আবার মিহি চূর্ণ করার উপায়। যাই হোক, এই গেল চূর্ণ বিচূর্ণ প্রণালী।
এবার আছে আকরিকগুলো গাঢ়ীকরণ করব। গাঢ়ীকরণ কথাটা হলো যে যখন ভূপৃষ্ঠে আকরিকগুলো ভূপৃষ্ঠ অভ্যন্তর হোক বা ভূপৃষ্ঠ হোক, এই আকরিকগুলোর মধ্যে বিভিন্ন ধরনের অপদ্রব্য থাকতে পারে, থাকাটা স্বাভাবিক। এই অপদ্রব্যগুলোকে কিছু উদ্বায়ী পদার্থ থাকবে, সেগুলো বড় একটা ট্যাঙ্কিতে নিয়ে এই অপদ্রব্যগুলো আমরা খনিজ অপদ্রব্যগুলো আমরা সেগুলো উদ্বায়ী হতে পারে, যেমন কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, অর্থাৎ কিছু পানি জাতীয় পদার্থ, এগুলোকে আমরা এখান থেকে অপসারণ করে অপেক্ষাকৃত ধাতুর পরিমাণটাকে বৃদ্ধি করব। যে বস্তুটা আমরা সংগ্রহ করব তার পরিমাণটা বৃদ্ধি করব। অর্থাৎ এখানে যতটুকু সরিষার মধ্যে যতগুলো আকরিক ছিল, অপদ্রব্যগুলো অপসারণ করে দেখা গেল ধাতুর পরিমাণগুলো বেশি হইল, অপদ্রব্যের পরিমাণ কমে গেল, তখন সেটাকে বলা হচ্ছে গাঢ়ীকরণ বা ঘনীকরণ বা ঘনীকরণ প্রণালী, অর্থাৎ গাঢ়ীকরণ প্রণালী। গাঢ়ীকরণ অর্থাৎ যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে কনসেন্ট্রেশন। এই গাঢ়ীকরণ প্রণালী অর্থাৎ যে প্রণালীর মাধ্যমে অপদ্রব্য সমূহ অপসারণ করে ধাতুর পরিমাণ বৃদ্ধি করা হবে, সেটাকে গাঢ়ীকরণ প্রণালী বলা হবে। এটা সাধারণত বড় একটা ট্যাঙ্কিতে নিয়ে আমরা পানি বা অন্য কোনো পদার্থ দিয়ে সেগুলোকে অপদ্রব্যগুলো পারতপক্ষে অপসারণ করে সেগুলোকে ধাতুর পরিমাণগুলোকে বৃদ্ধি করব, গাঢ়ীকরণ প্রণালী। এই গাঢ়ীকরণ প্রণালী করার জন্য বেশ কয়েকটা পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হলো হাইড্রোলাইটিক পদ্ধতি। হাইড্রোলাইটিক পদ্ধতি কীরকম, সেটা হলো হাইড্রোলাইটিক পদ্ধতিটা এই ধরনের। একটা যদি আমরা টেবিল নিই, এই টেবিলটাতে উপরে ভাঁজ করা একটা টেবিল, এবং এর উপর দিয়ে আমরা আকরিকগুলোকে ঢাললাম। গাঢ়ীকৃত আকরিকগুলো এর মধ্যে চালনা করলাম, তৎসঙ্গে পানি দিলাম। তাহলে পানি যে আকরিকগুলো এখানে এই ভাঁজগুলোতে আকরিকগুলো মিহিচূর্ণ আকরিকগুলো থেকে অপদ্রব্যগুলো অপসারণ হয়ে ভাঁজগুলোতে এখানে ভাজে বসে গেল। আর তৎসঙ্গে এটাকে কম্পমান করব। এটা কম্পমান অর্থাৎ ভাঁজকৃত একটি টেবিলে কম্পমান অবস্থায় আকরিকগুলোকে ওখানে পানি চালনা করলে তাহলে হালকা অপদ্রব্য সমূহ অপসারিত হয়ে আকরিকে ঘনীকরণ করবে বা গাঢ়ীকরণ করবে। তখন এই পদ্ধতিটা হলো হাইড্রোলাইটিক পদ্ধতি, অর্থাৎ হাইড্রোলাইটিক পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে আমরা আকরিকে গাঢ়ীকরণ করব। সেটার জন্য একটা টেবিল ভাঁজকৃত এবং কম্পমান করব, উপরে পানি দিয়ে আস্তে আস্তে এটাকে অপসারণ করব। এই তো গেল হাইড্রোলাইটিক পদ্ধতি। এবার আসতেছে ফেনা ভাসমান প্রণালীতে যেটা হলো আকরিকগুলো মিহিচূর্ণ আকরিকগুলো এখানে অল্প তেল দিয়ে, এর উপর একটু তেল দিব, এগুলোতে সালফাইড জাতীয় আকরিকগুলো, সালফাইড যেমন জিঙ্ক সালফাইড, গ্যালেনা লেড সালফাইড ইত্যাদি, এই আকরিকগুলো দিয়ে নিচে আমরা বায়ু চালনা করব, এর ভিতরে বায়ু চালনা করব। তাহলে এই ফেনাতে সালফাইড জাতীয় আকরিকগুলো ফেনার মধ্যে দ্রবীভূত হয়ে যাবে। তখন এখান থেকে ফেনাগুলো অপসারণ করার পর ওই আকরিকগুলোকে অক্সাইডে রূপান্তর করব। তখন সেটাকে বলা হচ্ছে ফেনা ভাসমান প্রণালী। এই ফেনা ভাসমান প্রণালী সাহায্যে আকরিককে গাঢ়ীকরণ করা যায় এবং সেটা হলো সালফাইড জাতীয় আকরিকগুলো। আর হাইড্রোলাইটিক পদ্ধতি আকরিকগুলোকে করা হয় অক্সাইড জাতীয় আকরিকগুলোকে।
কারণ অক্সাইডগুলো পানিতে দ্রবীভূত, পানি যে ভারী ডুবে যাবে, এই জন্য ওটা হাইড্রোলাইটিক অক্সাইড প্রণালী, অক্সাইড যে আকরিকগুলো থাকে ওগুলাকে হাইড্রোলাইটিক পদ্ধতি প্রয়োগ করা হয়। আর সালফাইড জাতীয় আকরিকগুলোকে প্রয়োগ করা হয়, যেগুলো তেল ভাসমান প্রণালীতে প্রয়োগ করা হয় সালফাইড জাতীয় আকরিকগুলোকে। এবার তৃতীয় প্রণালী হলো চৌম্বকীয় পৃথকীকরণ প্রণালী। এই প্রণালীটা হচ্ছে দুটো বল চাকা, এই চাকাটাতে একটা বেল্ট, এই চাকাটার মধ্যে একটা চৌম্বকীয় একটা অচৌম্বকীয়, এর মধ্যে আকরিকগুলো ঢাললে যেগুলো চৌম্বকীয় আকরিক সেগুলো এক জায়গায় স্তূপ হবে, যেগুলো অচৌম্বকীয় আকরিক সেগুলো আরেক জায়গায় স্তূপকৃত হবে। এটা এইভাবে, অর্থাৎ আকরিকের মধ্যে যদি চৌম্বক ধর্মী কিছু পদার্থ থাকে তাহলে চৌম্বকীয় পৃথকীকরণ প্রণালীর সাহায্যে এটাকে পৃথক করা যায়। সেটা একটা বলের দুটো চাকা থাকে, চাকার উপর থেকে ঘূর্ণন একটা বেল্ট থাকে, এই বেল্টটা ঘুরাইলে, ইলেকট্রিক সাহায্যে ঘুরাইলে চৌম্বক এবং অচৌম্বক পদার্থগুলো দুই জায়গায় পৃথক হবে। এটা হলো চৌম্বকীয় পৃথকীকরণ প্রণালী। এরপরে একটা আছে, সেটা হলো রাসায়নিক প্রণালী। রাসায়নিক প্রণালীটা এইরকম যে, যেমন এখানে রাসায়নিক প্রণালীটা প্রয়োগ করা হয় যে সমস্ত আকরিকগুলো মধ্যে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, তাহলে ওই আকরিকটাকে রাসায়নিক প্রণালী প্রয়োগ করা যাবে। যেমন বক্সাইট, এই বক্সাইট অ্যালুমিনিয়াম আকরিক, একে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে প্রথমে এই সোডিয়াম অ্যালুমিনেট হয়ে যাবে, অতঃপর আবার এখানে উত্তপ্ত তাপ প্রয়োগ করলে সেটা আবার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হয়ে নিচে জমা হবে। একে তখন আমরা পৃথক করার পর, ছাঁকনি করার পর এটাকে তাপ দিলে সেখানে অ্যালুমিনিয়ামের অক্সাইড অর্থাৎ অ্যালুমিনা পাওয়া যাবে। তার মানে কথা দাঁড়ালো, যে সমস্ত আকরিকের কিছু অংশ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, ওই আকরিকগুলোকে আমরা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে গাঢ়ীকরণ করতে পারি। তার মধ্যে একটা বক্সাইড আকরিকগুলোকে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা বিক্রিয়া করা হয় তাহলে বিক্রিয়াগুলো এরকম বিক্রিয়াটা হবে। প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা বিক্রিয়া করা হবে সোডিয়াম অ্যালুমিনেট প্লাস ওয়াটার। আর এখানে অ্যালুমিনিয়াম দুই দিতে হয়, তাহলে দুটো সোডিয়াম হয়ে গেল, তাহলে হাইড্রোজেন হয়ে গেল এখানে 4টা, 2টা 6টা, তাহলে এখানে 3, 6। এই সোডিয়াম অ্যালুমিনেটকে আবার পানি দ্বারা উত্তপ্ত করলে, একে তাপ প্রয়োগ করলে, তাপ দিলে এটা হয়ে যাবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও সোডিয়াম হাইড্রোক্সাইড। এই অ্যালুমিনিয়ামের সাদা অধক্ষেপ হবে। এই সাদা অধক্ষেপ অ্যালুমিনিয়াম, সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে যদি আমরা 3 দিই তাহলে 3টে হাইড্রোক্সাইড, তাহলে হাইড্রোজেন 6, 3 আর 3, 6, অর্থাৎ তার অক্সিজেন হচ্ছে 3টা আর 2টা 5টা, 3টা 6টা। এখন এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে যদি তাপ দেওয়া হয় যে 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে এখান থেকে অ্যালুমিনা এই অক্সাইডটা পাওয়া যাবে, তৎসঙ্গে পানি বের হয়ে আসবে। এটাকে বলা হয় অ্যালুমিনা, অর্থাৎ শুষ্ক অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এটাকে 1100 ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করলে এই অ্যালুমিনা পাওয়া যাবে। এখন এই অ্যালুমিনিয়া থেকে তড়িৎ বিশ্লেষণ প্রণালীর মাধ্যমে আমরা এখান থেকে অ্যালুমিনিয়াম সংগ্রহ করতে পারবো। তাহলে কথাটা দাঁড়ালো এইরকম, হাইড্রোলাইটিক পদ্ধতি ওই সমস্ত প্রয়োগ করা হয় যেগুলো আকরিক অক্সাইড, কারণ সেগুলো পানিতে তুলনায় ভারী, পানিতে ডুবে যায়। ভাঁজকৃত টেবিলে কম্পমানের মাধ্যমে সেগুলোকে ভাজে আকরিকগুলো জমা হয়।
আর তেল ভাসমান প্রণালীতে একটা বড় ট্যাঙ্কিতে সালফাইড জাতীয় আকরিকগুলোকে নিয়ে ওতে কয়েক ফোঁটা তেল দিলে এবং বায়ু চালনা করলে সালফাইড জাতীয় আকরিকগুলো তেল দ্বারা সিক্ত হয়ে ফেনার মধ্যে দ্রবীভূত হয়। অত ফেনা অপসারণ করে সেখান থেকে আকরিকগুলোকে গাড়িকরণ করা যায়, গাড়িকৃত হয়ে যায়। আর তারপরে প্রণালীটা যেটা হইলো সেটা হলো চৌম্বকীয় প্রণালী। যে সমস্ত আকরিকের মধ্যে চৌম্বক ধর্ম আছে, যেমন যেমন এই আকরিকটা ফেরাস অক্সাইড ও ক্রোমিয়াম, এই আকরিকটা বা টাইটানিয়াম অক্সাইড, এই আকরিক থেকে আমরা চৌম্বকীয় পৃথকীকরণ পদ্ধতির মাধ্যমে চৌম্বকীয় এবং অচৌম্বকীয় পদার্থগুলো পৃথক করতে পারব। আর রাসায়নিক প্রণালীতে হইল আকরিকের মধ্যে কোনো অংশ যদি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, তবে সেই আকরিককে, যেমন বক্সাইড, এটা রাসায়নিক বিক্রিয়া করার মাধ্যমে সে আকরিককে আমরা অক্সাইডে রূপান্তর করতে পারবো। এটা রাসায়নিক প্রণালী। এরপরে আমরা কিভাবে গাড়িকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর করব সে সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ।